গবেষণার নামে 15টি বিশাল আকার উট পাখি স্রেফ খেয়ে সাবার করে ফেলা হয়েছে। আর এই পুরো প্রকল্পের বাজেট মাত্র 134 কোটি টাকা। বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে সম্প্রতি সময়ের যে চিত্র ফুটে উঠেছে তা কেবল হতাশাজনকই নয়, বরং রীতিমতো পিলে চমকানো। একটি নিখোঁজ সংবাদ দিয়ে শুরু করা যাক। দেশের বাজারে গরু খাসির বিকল্প মাংসের উৎস খুঁজতে 2020 সালে এক উচ্চাভিলাষী প্রজেক্ট হাতে নেয় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI। পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় আফ্রিকা থেকে আনা হয় 22টি উট পাখি। লক্ষ্য ছিল দেশে উট পাখি পালনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই। আর এই পুরো প্রকল্পের বাজেট মাত্র 134 কোটি টাকা। এখন দেখা যাক সেই 22টি উট পাখির ভাগ্যে কি জুটেছে। সরকারি খাত বলছে বর্তমানে বেঁচে আছে মাত্র 4টি পাখি, 3টি মারা গেছে, বাকি 15টির কি হলো? উত্তরটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। BLRI এর দাবি অনুযায়ী মাংসের গুণগত মান ও স্বাদ পরীক্ষার নাম করে ধাপে ধাপে এই 15টি উট পাখি জবাই করা হয়েছে। সোজা বাংলায় বললে গবেষণার জন্য আনা কোটি টাকার সম্পদ শেষ পর্যন্ত কর্মকর্তাদের পাতে জিহ্বার স্বাদ মেটাতে খরচ হয়েছে। গবেষণার নামে 15টি বিশাল আকার উট পাখি স্রেফ খেয়ে সাবার করে ফেলা হয়েছে। ডক্টর সাজিদুল করিম সরকারের পরিচালনায় চলা এই প্রকল্প প্রমাণ করে এই দেশে জনগণের করের টাকা দিয়ে গবেষণার নামে ঠিক কী ধরনের ভোজন উৎসব চলে। উট পাখি হয়তো বাণিজ্যিক মাংসের উৎস হতে পারেনি, কিন্তু কর্মকর্তাদের ভোজনের দারুণ উৎস হয়ে ঠিকই ধরা দিয়েছিল। এভাবেই গবেষণার নামে নিখোঁজ হয় জনগণের টাকা। সারা বিশ্বে গবেষণা মানে হলো অজানাকে জানা, সত্যের অনুসন্ধান এবং মানব কল্যাণে নতুন কোনো দিগন্ত উন্মোচন করা। একজন গবেষক যখন তার গবেষণাপত্র কোনো বিখ্যাত জার্নালে প্রকাশ করেন, তখন সেটি কেবল তার ব্যক্তিগত অর্জন থাকে না, বরং তা হয়ে ওঠে তার বিশ্ববিদ্যালয়ের মর্যাদা এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতার স্মারক। কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে সম্প্রতি সময়ের যে চিত্র ফুটে উঠেছে তা কেবল হতাশাজনকই নয়, বরং রীতিমতো পিলে চমকানো। 325টি গবেষণাপত্র প্রত্যাহার। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি আমাদের দেশের জ্ঞান চর্চার দৈন্যদশা এবং এক ভয়াবহ নৈতিক স্খলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে যখন দেখা যায় এই চৌর্যবৃত্তি ও অনিয়মের মিছিলে সামিল হয়েছে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পর্যন্ত। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল মজিদ, যিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক, তার নামেও গবেষণাপত্র প্রত্যাহারের কালিমা লেগেছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক যখন এমন নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হন, তখন সাধারণ শিক্ষার্থী বা তরুণ গবেষকদের কাছে আমরা কি বার্তা দিচ্ছি? এটি কি তবে ধরে নিতে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় উপাচার্য পদটি এখন কেবল প্রশাসনিক ক্ষমতার চেয়ার, সেখানে সততা বা জ্ঞানতাত্ত্বিক শুদ্ধতার কোনো স্থান নেই? প্রশ্ন জাগে, আমাদের দেশের তথাকথিত সেরা মেধাবী এবং গবেষকদের এই করুণ দশা কেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে। গবেষণার মানদণ্ড এখন আর সত্যের অনুসন্ধান নয়, বরং গবেষণাপত্র এখন পদোন্নতির হাতিয়ার বা আর্থিক প্রণোদনা পাওয়ার সস্তা উপায় হয়ে দাঁড়িয়েছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণাপত্র প্রকাশের বিপরীতে নগদ অর্থ প্রদান করে। এই পয়সা দিয়ে প্রকাশনার নেশা শিক্ষকদের গবেষক থেকে একজন প্রকাশনা ব্যবসায়ীতে পরিণত করেছে। হিন্দাউই বা এলসেভিয়ারের মতো বড় বড় প্রকাশনা সংস্থা তাদের তদন্তে যে ভয়াবহ তথ্য প্রকাশ করেছে তা শিউরে ওঠার মতো। সেখানে বলা হয়েছে কোনো ল্যাবরেটরি পরীক্ষা ছাড়াই তৈরি করা হয়েছে, এমনকি গবেষণাপত্রগুলো কেনা হয়েছে পেপার মিল থেকে। অর্থাৎ বাজারে যেমন পণ্য কেনা যায়, তেমনি আমাদের গবেষকেরা টাকা দিয়ে গবেষণাপত্র কিনে নিজেদের নামে চালিয়ে দিচ্ছেন। একে জালিয়াতি বললে কম বলা হবে। এটি সরাসরি একটি জাতির মেধাগত কাঠামোর উপর বড় ধরনের অপরাধ। সবচেয়ে বিড়ম্বনার বিষয় হলো এই অভিযুক্ত গবেষকদের অনেকের চেহারা আমাদের কাছে বেশ পরিচিত। এদের কাউকে হয়তো আমরা টেলিভিশনের টক শোতে সুশাসন, শিক্ষা সংস্কার কিংবা
নীতিনৈতিকতা নিয়ে বড় বড় কথা বলতে শুনি। সেমিনারে তারা যখন উচ্চমার্গীয় ভাষণ দেন, তখন কি একবারও তাদের বিবেক দংশন করে না যে তাদের নামের পাশে যে একাডেমিক ডিগ্রি বা স্বীকৃতির ভার, তার ভিত্তিটা আসলে চোরাবালিতে গড়া। এজন্য এদের নাম প্রকাশ খুবই জরুরি। যখনই জালিয়াতির তথ্য ফাঁস হচ্ছে, তখনই দেখা যাচ্ছে নতুন এক কৌশল। অনেক গবেষক গবেষণা সাইট যেমন রিসার্চগেট বা গুগল স্কলার্সে নিজেদের নাম পরিবর্তন করছেন বা তথ্য মুছে ফেলার চেষ্টা করছেন। এই যে পরিচয় লুকিয়ে পালানোর চেষ্টা, এটা কি একজন প্রকৃত শিক্ষকের কাজ হতে পারে? অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ার বদলে এই চোর পুলিশ খেলা প্রমাণ করে যে এরা গবেষণাকে হৃদয়ে ধারণ করেনি, বরং স্রেফ ভোগের মাধ্যম হিসেবে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে র্যাঙ্কিং বানানোর এক অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে অনেক সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষকদের ওপর প্রকাশনার চাপ দেয়, আর সেই চাপ সামলাতে গিয়ে ইউনিভার্সিটির এক শিক্ষকের 26টি গবেষণা প্রত্যাহার হয়েছে। তিনি দাবি করেছেন তিনি বিশ্বসেরা গবেষক। আশ্চর্যের বিষয় হলো 1.5 বছরে তিনি 80টি গবেষণা প্রকাশ করেছেন। এত অল্প সময়ে এত বেশি পরিমাণে গবেষণা প্রকাশ করা মানবিকভাবে প্রায় অসম্ভব। কিন্তু আমাদের এই তথাকথিত সুপারম্যান গবেষকরা অর্থের বিনিময়ে ভুয়া বিশেষজ্ঞ মূল্যায়ন তৈরি করে প্রকাশনা সংস্থাকে বছরের পর বছর ধোঁকা দিয়ে আসছেন। একজন সাধারণ নাগরিকের ট্যাক্সের টাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় চলে। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন গবেষণার নামে জোচ্চুরি করেন, তখন তিনি কেবল একাডেমিক অপরাধ করেন না, বরং জনগণের আমানতের খিয়ানত করেন। তাই এখন সময় এসেছে এসব চোর গবেষকদের নাম সরকারিভাবে প্রকাশ করার, তাদের পদোন্নতি বাতিল করা এবং ইতোপূর্বে গবেষণার নামে নেয়া আর্থিক সুবিধাদি ফেরত নেয়ার। ইউজিসির চেয়ারম্যান বলেছেন ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু প্রশ্ন হলো কবে? ব্যবস্থা নেওয়ার জন্য কি আমাদের বিদেশি জার্নালগুলোর উপরেই সবসময় নির্ভর করতে হবে? কেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শক্তিশালী এথিক্স কমিটি নেই, যারা প্রকাশের আগেই এসব জালিয়াতি ধরতে পারবে? ফুটবল মাঠে ফাউল করলে যেমন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, গবেষণার আঙিনায় এই 325টি প্রত্যাহার হলো বাংলাদেশের জন্য সেই লাল কার্ড। এই গ্লানি কেবল ওই শিক্ষকদের নয়, এটি পুরো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মুখে এক চপেটাঘাত। যদি এখনই এই একাডেমিক মাফিয়া চক্রকে থামানো না যায়, তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সার্টিফিকেট বা গবেষণার কোনো মূল্য থাকবে না। আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা এক মেকি সাফল্যের গল্প রেখে যাচ্ছি। আমরা আর কোনো মুখোশধারী পণ্ডিতকে টকশোতে নীতিকথা বলতে দেখতে চাই না। তাদের নাম এবং তাদের অপরাধের খতিয়ান জনসম্মুখে আনা হোক, যেন অন্তত নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানতে পারে শিক্ষক হওয়া মানে কেবল ক্ষমতা আর ডিগ্রি নয়। শিক্ষক হওয়া মানে হলো আমৃত্যু সত্যের পথে অবিচল থাকা। এই চুরির সংস্কৃতি বন্ধ না হলে আমাদের উচ্চশিক্ষার এই কঙ্কালসার দেহটি নিয়ে আমরা ধ্বংসের দিকেই এগিয়ে যাব। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।